পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা। শিগগিরই বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ। প্রবাস আয়ে সুবাতাস অর্থনৈতিক সংকট নিরসনে সহায়ক হবে বলছেন অর্থনীতিবিদরা। বৈধ পথে লেনদেন বাড়ানোর তাগিদ। এখনো স্বাভাবিক হয়নি ঢাকা মেডিকেলের স্বাস্থ্যসেবা। নিরাপত্তা জোরদার। গাইবান্ধায় আটক হামলাকারী সঞ্জয় পাল। এবং বন্যা কেড়ে নিল ৬৭ জনের প্রাণ। পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। বাড়ছে নানা রোগবালায় বেহাল সড়ক। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আমি ইশিকা আজিজ। পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ৮ অগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। হাসিনা সরকার পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শিগগিরই বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গুলির সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। এ সময় মানব পাচার প্রতিরোধ, কৃষি পুনর্বাসন ও বীমা, পুলিশ বাহিনীর সংস্কার ও পুনর্গঠন, মানি লন্ডারিং ও দুর্নীতি প্রতিরোধ সহ নানা বিষয়ে আলোচনা করেন তারা। উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সাধারণ নাগরিক ও সাবেক সেনা সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের কথা জানান তিনি। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। থ্যাংক ইউ। চলতি মাসে বা আগামী মাসে বাজেট সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দিয়েছে সরকার। সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, জিডিপির বাস্তব প্রবৃদ্ধি জানার কাজ চলছে। খুব শিগগিরই চলতি বছরের রপ্তানির সংশোধিত লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান উপদেষ্টা। প্রশ্নের জবাবে তিনি জানান, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজে নোটের অবস্থা খুব নাজুক, তা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। ক্যালকুলেশনটা জিডিপি সাধারণত আমাদের প্রোডাকশন মেথডে করে, তাই না? প্রোডাকশন মেথডে করে, বিভিন্ন সেক্টর ১৯টা সেক্টর করে। অতএব এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে সেটা ওই আগামী সেটা প্রেস করার জন্য বলেছি, ওটা আপনারা জানতে পারবেন। আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি, এই ইসের মধ্যে লুঙ্গির মধ্যে গুঁজে দিই, এই মানি ব্যাগের ভাঁজ হয়ে যাবে, এগুলো হয়। এগুলো আমরা চেষ্টা করেছি, আমার সময় থাকতে যে টাকাটা আরো ডিউরেবল করা যায় না। অতএব এটা যত তাড়াতাড়ি রিপ্লেস করে। প্রবাস আয়ে বইছে সুবাতাস। অগস্টের প্রথম সপ্তাহে সারা দেশ উত্তাল থাকার পরও পুরো মাসে দেশে রেমিটেন্স এসেছে $২২২ কোটি। বিষয়টিকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করেন অর্থনীতিবিদরা। বৈধ পথে লেনদেন বাড়াতে সরকারকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তারা। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের রিপোর্টে। সুবাতাস বইতে শুরু করেছে প্রবাস আয়ে। স্বৈরশাসন অবসানে আবারও অর্থ পাঠাতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সদ্য শেষ হওয়া আগস্ট মাসে জুলাই থেকে রেমিটেন্স বেড়েছে ১৬.২৩%। চলতি বছরের শুরু থেকেই ইতিবাচক ধারায় প্রবাস আয়। জানুয়ারিতে ২১১ কোটি, ফেব্রুয়ারিতে ২১৬, মার্চে ২০০, এপ্রিলে ২০৪, মে মাসে ২২৫, জুনে ২৫৪, আন্দোলনে উত্তাল জুলাইয়ে ১৯১ এবং গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আগস্টে এসেছে $২২২ কোটি।
আগস্ট মাসের প্রবাস আয় এখন পর্যন্ত বছরের দ্বিতীয় সর্বোচ্চ। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী। 50 to 60% রেমিটেন্স ফর্মালে আসে, বাকিটা কিন্তু ইনফর্মালে চলে যায়। আর সেই ইনফর্মালের যদি 50%ও ফর্মালে আনা যায় তাহলে কিন্তু অন এন অ্যাভারেজ বিগত বছরগুলোর দিকে যদি তাকান তাহলে অন এন অ্যাভারেজ 21, 22, 23 বিলিয়নের মতো আসে। অতএব 2 বিলিয়ন যদি চিন্তা করেন 28 দিনে, তার কিছুটা উপরে, তাহলে সেই হিসাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই অর্থ বছরে হয়তো আমরা 26-27 বিলিয়নে যাব। বৈধ পথে লেনদেন নিশ্চিত করা গেলে প্রবাস আয় আরও বাড়ত বলে মনে করেন আরেক অর্থনীতিবিদ মাহফুজ কবির। ইতিমধ্যে যে সৌদি অ্যাম্বাসেডর তিনি কিন্তু বলেছেন যে তাদের দেশ থেকে 5 বিলিয়ন বছরে আসে, সেটা ফর্মাল চ্যানেলে আসে, আরও 5 বিলিয়ন সেটা আসে ইনফর্মাল চ্যানেলে। তো এখন এই যে অতিরিক্ত যতটুকু ইনফর্মাল চ্যানেলে আসছে সেটাকে আসলে ফর্মালাইজ করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে বাংলাদেশ ব্যাংকে তো অনেক মুনাফা হচ্ছে, এখন ওই মুনাফা থেকে যদি কিছু ইনসেন্টিভ দেওয়া হয় এই ব্যাংকগুলো যারা রয়েছে, যারা রেমিটেন্স কালেক্ট করে, তাহলে কিন্তু এই ব্যাংকগুলো উৎসাহিত হবে। তো তখন আমরা আর একটু বেশি করে রেমিটেন্স নিয়ে আসতে পারবো। দেশে ডলার সংকট সহ অর্থনৈতিক টানাপোড়েন নিরসনে বড় ভূমিকা রাখতে পারে রেমিটেন্স, তাই এইদিকে বিশেষ নজর দেবে এমনটাই আশা সবার। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, স্বৈরাচার শেখ হাসিনা উন্নয়নের নামে মেগা প্রকল্প করে জনগণের টাকা বিদেশ পাচার করেছেন। সকালে লক্ষ্মীপুর সহ কয়েকটি জেলার বন্যার্তদের জন্য জাতীয়তাবাদী প্রচার দলের ত্রাণ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করে রিজভী বলেন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ভারত একতরফাভাবে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার সহযোগী হিসেবে কাজ করেছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেটা তারা চায় না। তথাকথিত উন্নয়নের কথা তারা বলেন, মেগা প্রজেক্টের টাকা তারা বিদেশে পাচার করেছে, লক্ষ কোটি টাকা পাচার করেছে। এটা আমার কথা নয়। এখন পুলিশে গ্রেপ্তার হয়ে সালমান এফ রহমানরা বলছেন, আনিসুল হক সাহেবরা বলছেন। আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু কিশোরদের হত্যা করছে, তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন। সেই দেশ থেকে কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা পাচার করছে, তারপরেও আপনারা তাকে সমর্থন দিয়ে গেলেন। সারা দেশে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র, বেড়েছে পানিবাহিত রোগীর সংখ্যা। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বেহাল সড়কগুলো, ভোগান্তিতে রয়েছে বন্যা কবলিতরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নামতে না নামতেই নতুন করে বিপাকে ফেনীবাসী। বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে 5 গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। বেডের সংখ্যা কম থাকায় খোলা আকাশের নিচে থাকছেন রোগীরা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্বজনদের। আসি স্যালাইন দিছি, ওষুধ দিছি, থাকার কোনো জায়গা নেই। 12টা বাজে আসি এখানে ভর্তি হয়েছি, বসার পর্যন্ত সিট থাকে না অনেক সময়। এখন তো একটা চেয়ার আনি আমার ভাই দিছে। আমার ফ্যামিলির 2 জন, একজন বাড়িতে আছে, একজন এখানে আছে। আমি ওকে আনি নেই, কারণ এখানে পরিস্থিতি আরো ভয়াবহ, কারণ এখানে রাস্তা থাকতে হয়, গাছতলা থাকতে হয়। এদিকে নোয়াখালীতে দগদগে বন্যার ক্ষত। পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে বেহাল সড়ক। শহরের অধিকাংশ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেড়েছে ডায়রিয়ার প্রকোপও। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়রিয়ার রোগীগুলো যে হারে আসতেছে, সে হারে আসলে আমাদের ওষুধের কোনো সংকট নেই। তবে একটা জিনিস হলো, আমাদের বেড সংকট আছে। ডায়রিয়ার জন্য আমাদের আসলে অনুমোদিত বেড ছিল 20টা, সেখানে আজকে আমাদের ভর্তি আছে 235 জনের। মানে আর নতুন করে রোগী আসলে আর জায়গা দেওয়ার আসলে সংকুলন নাই। লক্ষ্মীপুরে এখনো নামেনি বন্যার পানি। গত 15 দিন ধরে পানিবন্দী অন্তত 14 লাখ মানুষ। অবশ্য বেশ কিছু জায়গায় কমতে শুরু করেছে ঢলের পানি। বন্যার প্রভাবে কাঁচা বাজার ও মাছের আড়তে কমেছে যোগান। বস্তা প্রতি 150 থেকে 200 টাকা বৃদ্ধি পেয়েছে চালের দাম। মাছের দাম যেমনই হোক, কিন্তু পছন্দ মতন কোনো মাছই তো বাজারে। এখন টাকা হইলেও তো আমরা মাছ কিনতে পাবো। মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় দৃশ্যমান ক্ষয়ক্ষতির পরিমাণ। ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। বেহাল 78 কিলোমিটার সড়ক। এবারকার যে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা
শুধু আমাদের না, আমার অত্র এলাকার যত মানুষজন আছে সবারই, এবং ফসলি জমিন থেকে শুরু করে গড় পড়ছে এবং গড় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সবজির ক্ষতি হয়েছে, এবং যে হাইওয়ে যে রোডটা আছে আমাদের, যে মৌলিজার থেকে কুরমা পর্যন্ত যে রোডটা আছে, রোডের যে ভাঙ্গনটা হয়েছে, এই ভাঙ্গার কারণে আমাদের এখানে অনেক অ্যাক্সিডেন্টের ডর আছে। এদিকে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কেবল এই সেক্টরেই 100 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বন্যার পানি কতটা কমেছে সার্বিক চিত্র আমাদের জানাবেন। ইশিকা, নোয়াখালীর বন্যা পরিস্থিতি মোটামুটি একটা উন্নতি হয়েছে। তারপরও যে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, নোয়াখালী হচ্ছে ভৌগোলিক দিক থেকে একটু নিচু এলাকা। পার্শ্ববর্তী যেসব জেলা রয়েছে ওইসব জেলা থেকে নোয়াখালী নিচু হওয়াতে সাধারণ বৃষ্টিতে বা একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, পানিবন্দী হয়ে পড়ে মানুষ। তারপরে নোয়াখালীতে স্মরণকালের বন্যাতে নিকট অতীতে নোয়াখালী এই ধরনের বন্যা হয়নি। তো এই স্মরণকালের বন্যাতে নোয়াখালী মানুষ এখনো অনেকটা পানিবন্দী হয়ে রয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে নোয়াখালীতে এখনো প্রায় 21 লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এছাড়া প্রায় 1400টি আশ্রয় কেন্দ্রে এখনো 2.5 লাখেরও বেশি বানবাসী মানুষ আরো রয়েছে। তো তারা ওই আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকটা মানবতা জীবন যাপন করছে বলে জানিয়েছে, বিশেষ করে খাদ্য সংকটের কারণে। আর এছাড়া যদি পানি নামার গতির কথা যদি আপনাকে জানাই, সেটা হচ্ছে যদি যে পানি নামার, বিশেষ করে নোয়াখালী জেলা শহরে পানি নামছে কিন্তু অত্যন্ত ধীরে নামছে। কারণ হিসেবে জানা গিয়েছে যে নোয়াখালী শহরে যে পানি নামার যে প্রধানতম খাল, যেটি ছাগলমারা খাল হিসেবে পরিচিত, সেটি অনেকটা দখলে থাকায়, বিভিন্ন ব্যক্তির দখলে থাকায় পানি তেমন একটা নামছে না। তো জেলা সচেতন মহল দাবি জানিয়েছেন যে এইসব যে অবৈধ স্থাপনা রয়েছে, পানি নামার স্থানে যেসব অবৈধ ভবন রয়েছে, সেগুলো ভেঙে পানি নামার আর গতিকে স্বাভাবিক করবে বলে তারা দাবি জানিয়েছেন। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটে দাঁড়িয়ে আছে। এটি আসলে এখনো পানিতে সয়লাভ হয়ে রয়েছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের যিনি দায়িত্ব রয়েছেন, সহকারী পরিচালক, তার সাথে যে বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আপনাদের জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বিশুদ্ধ পানি দেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে, দেশ টিভিকেও ধন্যবাদ। আমরা গত 20 তারিখ থেকে 20 আগস্ট থেকে আমরা এ পর্যন্ত শুকনো খাবার প্রায় 11,500, তারপর আপনার রান্না করা খাবার প্রায় 7,500 প্যাকেট আমরা বিতরণ করছি। আমরা দেখলাম যে বিশুদ্ধ পানির প্রয়োজন, এটা আমরা দেখছি। দেখার পরপরই আমরা ঢাকাকে জানাইছি, আমাদের হেডকোয়ার্টার্স থেকে আমাদেরকে 2টা পানির প্লান্ট পাঠিয়েছেন, যেখানে এক্সপার্টরা আছে। আমাদের ওই এক্সপার্টরা আপনার এখন দুটা এক্সপার্ট মানে প্রতি ঘন্টায় এক একটাতে 700 লিটার করে আমরা 1400 লিটার পানি দিচ্ছি প্রতি ঘন্টায়। এইভাবে পুরো জেলাতে চলতেছে। আমরা জেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং ডিপিএটির রিকোয়েস্ট অনুযায়ী আমরা ওখানে যাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটা জানিয়েছেন যে জেলাতে ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়া বিশুদ্ধ পানির সংকটে, সে বিশুদ্ধ পানির সংকট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট থেকে দেওয়া হয়েছে। প্রায় 1400 লিটার পানি প্রতিদিন তারা প্রতি ঘন্টায় তারা বানবাসী মানুষের মাঝে দিচ্ছেন বলে তারা জানিয়েছেন। একই সাথে জেলা প্রশাসন এবং জেলা জনস্বাস্থ্য প্রকল্পের সাথে সমন্বয় করে কাজ করছেন তারা। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ইশিকা। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর বন্যার সার্বিক চিত্র জানছিলাম সহকর্মীর কাছে। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। দিবাগত রাত 1:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে হাজী সেলিমকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এদিকে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে রিমান্ড শেষে কারাগারে পাঠায় আদালত। এছাড়া সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপকে ফের 3 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান।
সরকার পতনের পর থানা ও কোর্টে বাড়ছে মামলার বহর। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাদের আসামি করে হচ্ছে হত্যা মামলা। ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দ্বিতীয় ধাপে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদারকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড শেষে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে দেন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে উনি একজন সিনিয়র সিটিজেন, উনি শারীরিকভাবে অসুস্থ, ওনাকে জামিন দিলে যে কোনো কন্ডিশনে উনি কোনো পলাতক হবে না। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ এবং ধৈর্য সহকারে শুনেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলায় জামিন দিলে দেশের জন্য মানুষের জন্য যে উনি বিগত দিনে কাজ করে গিয়েছেন, উনি আরও বেশি করে দেশের জন্য মানুষের জন্য কাজ করতে পারবেন। কিন্তু বিজ্ঞ আদালত সাবমিশন নেওয়ার পরে উনি আমাদের রিমান্ড বাতিল করে সিডব্লিউ রমলে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালবাগ থানার একটি হত্যা মামলায় হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। যে কোনো সময় নেওয়া হবে আদালতে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরু করতে চেয়ে তার বোনের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। ফলে মামলাটি পুনরায় চালু হলো বলে জানান আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন। এর আগে কলেজ ছাত্রী মোসারাত জাহান ওরফে মুনিয়া হত্যা মামলায় পিবিআই দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। তখন মামলা থেকে অব্যাহতি পান বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর সহ অন্যরা। দুইটি তদন্তই প্রভাবিত হয়ে সম্ভবত ঘুষের মাধ্যমে ফাইনাল রিপোর্ট দিয়েছিল। পিবিআই এর ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম। নারী ও শিশু নির্যাতন আদালত আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল। আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি। মাননীয় আদালত আপিল শুনানি অন্তে আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুনঃ তদন্তে যাবে বলে আমরা আশা করি। একটি পরিবারের বাংলাদেশ বিমানের ভাগ্য বিধাতা হয়ে ওঠার গল্প। যেভাবে বাবা, ছেলে, নাতি, ছেলের বউ লুটেপুটে খেয়েছে তা দেশের আর কোনো প্রতিষ্ঠানে হয়নি। স্বৈরাচার হাসিনার দুঃশাসনের এক প্রতিচ্ছবি ক্যাপ্টেন ইশতিয়াকের পরিবার। এরপরও বিমানের ডিরেক্টর ফ্লাইট অপারেশন পদের জন্য করা সংক্ষিপ্ত তালিকায় আছে ইশতিয়াকের নাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইশতিয়াক সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির খবর জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। 1993 সালে বিতর্কিত নিয়োগ দিয়েই শুরু হয় ক্যাপ্টেন ইশতিয়াকের বৈমানিক কর্মজীবন। বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন মনোয়ারের প্রভাব খাটিয়ে নিয়োগ পরীক্ষায় উতরে দিয়েছিলেন ছেলেকে। বাবারও আছে বিশেষ পরিচয়। বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক সফরগুলোতে পাইলট হিসেবে কাজ করতেন তিনি। বাবা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবে তরতর করে পদোন্নতি পান ইশতিয়াক। 2023 সালে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা হয়েও আইন ভেঙে হন চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং অফিসার, যাকে বলে চুরি চুরি আবার সিনাজুরি। নিয়োগ পেয়ে ইশতিয়াক বিমানের অপারেশনস ম্যানুয়ালটিও বদলে ফেলেন। আর সহযোগী ছিলেন ডিরেক্টর অফ ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন সিদ্দিকুর রহমান। তবে ছেলে সাদিফ হোসেনকে নিয়োগের ক্ষেত্রে দুখাটি সরেশ ইশতিয়াক। বদলে ফেলেন বিমানের কৌশলগত অপারেশন ম্যানুয়ালও। জিইডি সার্টিফিকেটকে যোগ্যতার মাপকাঠিতে যুক্ত করেন। সেখানে স্বাক্ষর করেন ক্যাপ্টেন সুমাইলা হোসেন। পিছিয়ে ছিলেন না ক্যাপ্টেন ইশতিয়াকের স্ত্রী ক্যাপ্টেন শাহানাও। 2004-এ সিলেটে ফকার F-28 বিমান দুর্ঘটনায় তিনি জড়িত থাকার পরও 2018 পর্যন্ত চাকরিতে বহাল থাকেন ক্যাপ্টেন শাহানা। এছাড়া স্বৈরাচার পতন আন্দোলনের সময় 4 আগস্ট শেখ রেহানাকে বহনকারী বিশেষ ফ্লাইট BG-202 এর পাইলটও ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক। অভিযোগের এই দীর্ঘ ফিরিস্তি জানিয়ে ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে কথা বলতে চাইলে মুঠোফোনে তিনি জানান অফিস অনুমতি দিলেই কথা বলতে পারবেন। উনি আমাদের মিসেস বুশরা আছেন, উনি বললে আমি ডেফিনেটলি আমার তো নিজস্ব কথা বলতে কোনো সমস্যা নাই। তার কথা অনুযায়ী বাংলাদেশ বিমানে গেলে জনসংযোগ কর্মকর্তা দেন নানা অজুহাত। ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে আজকে একটু কথা বলা যাবে না? উনি কি নেই? ও ওকে আমি
আমি বলতে পারবো না, আমার উনি তো ওই অপারেশন বিল্ডিং এ বসেন। দয়া করে আগে ফোনে কথা বলে তারপরে পারমিশন নিয়ে তারপরে এসে। কোনো বক্তব্য না পেয়ে প্রতিবেদক ফিরে আসেন। পরে প্রতিবেদককে আবার জনসংযোগ কর্মকর্তা মুঠোফোনে জানান কি কি প্রশ্ন করা হবে তা লিখিত দিলেই উত্তর দিবেন। ক্যাপ্টেন ইস্টাকের সাথে আলাপ করতে নোট দিতে চাচ্ছিলাম, তো ক্যাপ্টেন ইস্টাক বলছেন যে উনি হচ্ছে কি আপনি লিখিত কোশ্চেন আর পাঠান, উনি লিখিতভাবে আপনার উত্তর দিতে চাচ্ছেন। মৌখিকভাবে বললে কি হয় না হয় এডিট সাবিট অনেক কিছু হয়। দুর্নীতি আর স্বজনপ্রীতির এত অভিযোগ থাকার পরও সম্প্রতি বিমানের ক্যান্সার এই ক্যাপ্টেন ইশতিয়াককে ডিরেক্টর ফ্লাইট অপারেশন পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। কর্মবিরতি স্থগিত হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি ঢাকা মেডিকেলের স্বাস্থ্যসেবা। কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে মেডিকেলের জরুরি বিভাগে স্বাস্থ্যসেবা পাচ্ছেন রোগীরা। নতুন রোগী ভর্তি না হলেও ওয়ার্ডগুলোতে চলছে সেবা কার্যক্রম, তবে বন্ধ রয়েছে বহির্বিভাগের স্বাস্থ্যসেবা। এদিকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মোতায়েন আছে সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধরের ঘটনায় কর্মবিরতিতে নামেন ইন্টার্ন চিকিৎসকরা। নিরাপত্তার দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন তারা। পরে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের পর কর্মসূচি স্থগিত করেন তারা। কুষ্টিয়ার পদ্মায় শুরু হয়েছে ভাঙন। বিশেষ করে পদ্মার ভাঙনে মিরপুর উপজেলার বাহিরচর, বহলবাড়িয়া, তালবাড়িয়া ইউনিয়ন এলাকার প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়ার পদ্মা নদীতে বাড়তে শুরু করেছে পানি। জেলার মিরপুর উপজেলার বাহিরচর, বহলবাড়িয়া, তালবাড়িয়া ইউনিয়ন এলাকা সহ ভেড়ামারা উপজেলার কয়েকটি ইউনিয়নে পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙছে নদী পাড়। আর এই ভাঙনে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কও। তাই আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। আমরা সর্বস্ব হারাই ফেলছি প্রায়। এখন আমার সামনেতে বসত বাড়িগুলো আছে, এগুলো এখন অনেক হুমকির মুখে। জাতীয় সড়কটা যদি ভেঙে যায় তাহলে আমার মনে হয় যদি কোনো সময় বন্যার পানি আসে আমার খুলনা বিভাগ পুরোটাই ডুবে যাবে। আমাদের বাড়ি ভেঙে যাচ্ছে, বাড়ি খুব আমরা কষ্টের ভিতরে আছি। এদিকে নদী ভাঙন রোধে তালবাড়িয়া সহ কয়েকটি ভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন হলেও এখনো কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। এতে ক্ষুব্ধ নদীপাড়ের মানুষ। তাই নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন যে এই যে বাজেট হয়েছিল এই বাজেটে অতি তাড়াতাড়ি এই বাঁধ নির্মাণ করতে হবে। এখন আমরা চাই এই গাংটা মেরামত করে শিশি ঢালাই দিয়ে কিংবা ব্লক দিয়ে এই গাংটা বাইরে দিলে সবচেয়ে ভালো হয়। যে বাজেট হয়েছে 1400 কোটি টাকা, এটা টেন্ডার হয়ে যাতে কাজ তাড়াতাড়ি হয়, এটা আমরা আপনাদের কাছে অনুরোধ। আর এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পদ্মা নদীর ভাঙন রোধে 1472 কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন হয়েছে। পানি কমার সাথে সাথেই কাজ শুরু করবেন ঠিকাদাররা। প্রায় 17টা প্যাকেজের আমরা ইতিমধ্যে কার্যাদেশ প্রদান করা নোয়া প্রদান করা হয়েছে এবং ঠিকাদার মোবিলাইজেশনের জন্য ইতিমধ্যে আমরা তাগাদা প্রদান করছি। এবং যেহেতু পানির মাত্রাটা বাড়ছে এবং পানি কমলে হয়তো তারা দ্রুত সময়ে তারা ম্যাটেরিয়ালস নিয়ে মজুত আছে, তারা পানি কমার সাথে সাথে তারা কাজ বাস্তবায়নের জন্য অগ্রসর হবে। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে হাজার হাজার বিঘা ফসলি জমি, বসতভিটা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তাই দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। লালমনিরহাটের প্রায় 18 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল লালমনিরহাট সদর হাসপাতাল। সম্প্রতি 100 থেকে 250 শয্যায় হাসপাতালটিকে উন্নীত করা হলেও পূর্বের জনবল দিয়েই চলছে সকল কার্যক্রম। ফলে নানা সংকটে সেবা নিতে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। প্রশ্ন উঠছে সেবার মান নিয়েও। লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশার রিপোর্ট। প্রায় 20 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়স্থল লালমনিরহাট সদর হাসপাতাল। তবে নানা সংকটে ধুঁকছে এই হাসপাতাল, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতালটিকে 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি লোকবল।
নির্মিত নতুন ভবনটিও চালু হয়নি পুরোদমে, তাই কাটছে না বেড সংকট। হাসপাতালে ৪১ জন চিকিৎসক পদের বিপরীতে কাজ করছেন মাত্র ১৯ জন চিকিৎসক। এছাড়া নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মোট ৫৮টি পদেই নেই কোনো নিয়োগ। সেবার মান নিয়েও প্রশ্ন তুলছেন রোগী ও স্বজনরা। একজন ডক্টর আমাদেরকে দেখেন, তাই অনেক বড় লাইন থাকে একটা রুমের মধ্যে, আর আসতে গেলে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা এরকম টাইমও লাগে। বেড পাই নাই, আর অবশ্যই বেড চাচ্ছিলাম তো বলছে যে বেড নাই। রুগী নিয়ে আসি এই যে মনে হয় সিঁড়ির নিচে শোয়াইছে। ৪ দিন থেকে বেড নাই, কিন্তু অসুবিধা আছে থাকতেই, মাছি ময়লা। দীর্ঘ ৫ দিন ধরে এখানে আসছি, কিন্তু আমি এখানে সুচিকিৎসা পাচ্ছি না। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় আউটডোরে রোগীর চাপ থাকলেও চাহিদা মতো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। আমাদের এখানে চিকিৎসক মেডিকেল অফিসারের পদ আছে ১৭টি, 18টি পদ আছে। এর ভিতরে পদায়িত আছে মাত্র 7 জন। এই 7 জন মেডিকেল অফিসার দিয়ে আমাদের আউটডোর, ইনডোর এবং ইমার্জেন্সিকে সামাল দিতে হচ্ছে। এতে আমাদেরও চিকিৎসকদের কষ্ট হচ্ছে এবং রোগীদেরও ভোগান্তি হচ্ছে। সংকটের সব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমাদের চিকিৎসক সংকটের কারণে আমরা রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছি। এছাড়াও পরিচ্ছন্নতা কর্মীর স্বল্পতার কারণে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বেশ কঠিন হয়ে যাচ্ছে। আর আমরা সব বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি আমাদের এই জনবল সংকটের কথা। ১৯৬৪ সালে মাত্র ১০ শয্যা নিয়ে চালু হওয়া হাসপাতালটি ধাপে ধাপে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। এখন শুধু মানসম্মত সেবা পাওয়ার অপেক্ষায় স্থানীয়রা। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। টানা বৃষ্টি ও উজানের ঢলে এবছর সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। সেই সঙ্গে ভেসে গেছে মৌলভীবাজারের কৃষকের স্বপ্ন। ফসলি জমি তলিয়ে যাওয়ায় পচে গেছে। চরম দুর্ভোগে প্রান্তিক কৃষকরা। সালেহ এলাহি কুটির তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও সদর উপজেলায় মনু ও ধোলাই নদীর বাঁধ ভেঙে বানের পানিতে ডুবছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। এরই মধ্যে নামতে শুরু করেছে পানি। জেলার ৪৭ ইউনিয়নের ৪০,০০০ হেক্টর জমিতে স্পষ্ট বানের ক্ষত। কোথাও কোথাও পচতে শুরু করেছে ধান। মাঠের পর মাঠ নষ্ট হয়েছে ফসল। যত দূর চোখ যায় দৃশ্যমান কৃষকের কষ্ট। আলবা বানি ১৫০০ টাকা, তাকে ২০০০ টাকা খরচ, এবং আলি হুরানি ৫০০ টাকা, এবং সার, বীজ, কীটনাশক এগুলো আরো ২০০০ টাকা যায়। আলি হুরিয়া রুয়া আরো ২০০০ টাকা, প্রায় ৬-৭ টাকা কেয়ারের তলে যায়। এখন সব কিছু ফানিয়ে লিয়ে গেছে, এখন আমরা খাইমু চলমু গিলা খান। এই ধানগুলা তোলার মতন পরিস্থিতি নাই। এই ধান ফসিয়া দুর্গন্ধ হয়েছে। পানি যাওয়ার পরে আমরা কিছু আশায় আসলাম যে মনে করেন কিছু আমরা ক্ষেত কৃষি বাঁচবো, কিন্তু এখন বাঁচার কোনো পথই আমরা দেখলাম না। দিন দিন খালি এখন ফসিয়া যাইতে আছে। এরই মধ্যে ১৪,০০০ হেক্টর রোপা আমন ধান পচে গেছে। নতুন করে আবারও রোপা আমন চাষ করার সময়ও শেষ। তাই চলতি মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকের অভাব আর সংকট চরম মাত্রায় পৌঁছানোর আশঙ্কা তাদের। হাল পাইলাম, রোয়া রইলাম, ধান ফেলাইলাম, আলি ফেলাইলাম, সবগুলা ক্ষেত করিয়া ২৫,০০০ ২০ টাকা খরচ হয়েছে। এখন কোনো একটা পয়সা পাইছে না, আর এগুলাটা ইয়া সব ফসিয়া একবারে গোবর হইয়া গেল। এই পানি আইয়া আরিয়া আমরা একবারে সব ধান লইয়া গেছে। পানি আওয়ার পরে এই ধানটা নষ্ট হয়ে গেছে কি, তখন যেন আমরা ক্ষেত কর্ম এর সময় নাই, সারা ধান নষ্ট হয়ে গেছে কি। ৩ বারের বন্যায় জেলায় প্রায় ১৮৭ কোটি টাকার আমন চাষাবাদ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে কৃষি পুনর্বাসনের কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের প্রায় ১৪,০০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের রূপমানের লক্ষ্যমাত্রা ছিল ১,০০,০০০। বন্যার পূর্বে ৮৬,০০০ জমিতে রোপণ হয়েছিল। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করছি। বন্যার শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। 10 বছর ধরে মুখ থুবড়ে পড়ে আছে জয়পুরহাট শহরের পশ্চিম অঞ্চলের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নির্মিত ওভারহেড ট্যাঙ্ক। তার সঙ্গে পানি বিশুদ্ধকরণের জন্য লৌহ দূরীকরণ প্ল্যান্ট নির্মাণ করার কথা থাকলেও কর্তৃপক্ষের গাফিলতি, অনিয়ম ও দুর্নীতিতে ওই প্ল্যান্টটি এখনও বাস্তবায়িত হয়নি। এতে সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট।
পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় 2011 সালে জয়পুরহাট পৌরসভার খনজপুর এলাকায় ওভারহেড ট্যাঙ্ক ও লৌহ দূরীকরণ প্ল্যান্ট বসানোর কাজ শুরু করে জয়পুরহাট পৌরসভা। তবে শুধুমাত্র ওভারহেড ট্যাঙ্ক বানিয়ে কাজ শেষ করে ঠিকাদার, হয়নি লৌহ দূরীকরণ প্ল্যান্টের কাজও। প্রকল্পটির চুক্তিমূল্য ছিল 6,35,75,779 টাকা। তবে কাজ শেষ না করে 2014 সালের 10 এপ্রিল 5,35,03,663 টাকা বিল তুলে নেয় পৌরসভা কর্তৃপক্ষ। তাদের গাফলতি ও দুর্নীতির কারণে 10 বছরেও চালু হয়নি পানি সরবরাহ। এদিকে পড়ে থাকতে থাকতে অকেজো হওয়ার দ্বার প্রান্তে ট্যাঙ্ক সহ বাকি সরঞ্জামগুলো। অবিলম্বে পানি সরবরাহ চালুর দাবি স্থানীয়দের। একটা প্রতিষ্ঠান কিভাবে একটা জিনিস তৈরি করে সেটার সুফল জনগণ পায় না, অথচ এত টাকা প্রকল্পিত ব্যয় করে রাখা হয়েছে। গত যে সরকার ছিল সে সরকারের সঙ্গে কাজটা হয়েছে, এই কাজটা দুর্নীতি হওয়ার জন্য কাজটা আমি বন্ধ করে দিয়েছিলাম। সে কাজটা আবার চালু করছে, করার পরে এই কাজটা এখন ট্যাঙ্কিতে কোনো পানি থাকে না, কোনো কিছু করে না। আমরা কোনো কিছুই এর সুফল পাইনি, অথচ আমাদের জনগণের কোটি কোটি টাকা এখানে ব্যয় করে এই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তদন্ত করে যেন এটা সচল করার ব্যবস্থা করে আমরা এলাকাবাসী যেন এর সুফল আমরা উপভোগ করতে পারি। জনগণের টাকা যারা মেরে খেয়েছে তাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। সবকিছুই বরাদ্দ ছিল, কিন্তু বিগত আমলের মেয়রদের গাফলাতির কারণে এবং তারা দুর্নীতি করেছে বিধায় ওভারের ট্যাঙ্কিটি আজও চালু হয়নি। আমার ওয়ার্ড যেহেতু এটা কিন্তু আমার দায়ের মধ্যে পড়ে, আমার দায়িত্ব। আমি মুখে অনেকবার বলেছি কিন্তু কোনো কর্ণপাত করা হয়নি। তো এখন আমরা চাচ্ছি যে এটা যত তাড়াতাড়ি চালু করা হয় ততই জনগণ উপকৃত হবে। লৌহ দূরীকরণ প্ল্যান্ট না থাকায় এই জনভোগান্তি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌরসভা পানি বিভাগের এই কর্মকর্তার। ওভার ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকার কারণে ওই ট্যাঙ্কটা চালু করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে নির্মাণ করে ট্যাঙ্কটা চালু করা হবে এবং চালু করতে পারলেই আরো অধিক সংখ্যক জনসাধারণ সেবা পাবে এবং রেভিনিউ ইনকামটা আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। সুপেয় পানি সরবরাহের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া সহ সরকারের উন্নয়ন প্রকল্পের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখার দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। উজানের অব্যাহত পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদের পানি আবারও বিপদসীমায় পৌঁছেছে। পানি কমাতে কাপ্তাই বাঁধের 16টি জলকপাট 3.5 ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 68,000 কিউসেক পানি কর্ণফুলীতে নির্গত হচ্ছে। গত রোববার জলকপাট 2 ফুট খোলা থাকলেও হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সোমবার সকাল থেকে 3.5 ফুট করে খুলে দেওয়া হয়। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর রয়েছে 108.74 MSL এবং হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 109 MSL। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা। শিগগিরই বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ। প্রবাস আয় সুবাতাস অর্থনৈতিক সংকট নিরসনে সহায়ক হবে বলছেন অর্থনীতিবিদরা। বৈধ পথে লেনদেন বাড়ানোর তাগিদ। এখনও স্বাভাবিক হয়নি ঢাকা মেডিকেলের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা জোরদার। গাইবান্ধায় আটক হামলাকারী সঞ্জয় পাল। এবং বন্যা কেড়ে নিল 67 জনের প্রাণ। পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। বাড়ছে নানা রোগবালাই, বেহাল সড়ক। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।